জুলজিক্যাল গার্ডেন আলিপুর, যাকে বাংলায় বলা হয় আলিপুর চিড়িয়াখানা। শীতে সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটির দিনে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন কিংবা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঘোরাফেরার মজাই আলাদা। সকালের হালকা কুয়াশা ভেদ করে মিঠে রোদ গায়ে মেখে খুব কম খরচে দুর্দান্ত একটা দিন উপভোগ করতে চলে আসুন কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। 1875 সালের 24শে সেপ্টেম্বর আলিপুর চিড়িয়াখানার পথ চলা শুরু হয়েছিল। এবছরেই চিড়িয়াখানা পা দিল 150 বছরে। চিড়িয়াখানা মানেই শিশুদের কাছে বাড়তি আনন্দ, আর শুধু শিশুরাই কেন, বড়রাও রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন চিড়িয়াখানার একদিনের এই ভ্রমণ। বিভিন্ন ধরনের প্রাণীদের একসঙ্গে একদিনে দেখে শিশু মনে আনন্দের সীমা থাকে না। সুপ্রিয় দর্শক, এক পৃথিবী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ রবিবার, ডিসেম্বর মাসের 8 তারিখ। হিমেল হাওয়া গায়ে মেখে বেরিয়ে পড়লাম আলিপুর জুয়ের উদ্দেশ্যে। আপনারা কিভাবে আসবেন? আলিপুর জু ক্লোজ থাকে কী বার? ওপেনিং অ্যান্ড ক্লোজ টাইমিং কি আছে? টিকিট প্রাইস কত এবং তা কোথা থেকে কাটবেন? বাড়ির খাবার অ্যালাউ আছে কি না? কীভাবে ঘুরবেন? কী কী সাবধানতা অবলম্বন করবেন? এমন সমস্ত তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিলাম ভিডিওটি ভালো লাগবেই। সুপ্রিয় দর্শক, আলিপুর চিড়িয়াখানার ওপেনিং টাইম সকাল 9টা আর ক্লোজ হয় সন্ধ্যা 5টায়। পুরো জুটা কভার করতে হলে আমার মনে হয় দুপুরের আগেই এন্ট্রি করা উচিত। আমি থাকি দক্ষিণ বারাসতে। সকালের ট্রেনে আমরা বালিগঞ্জ স্টেশনে নেমে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ভাড়া দিলাম 200 টাকা, 4 জন উইথ 2 বেবিস। সময় লাগলো মোটামুটি 20 মিনিট মতো। বালিগঞ্জ স্টেশন থেকে অটো, বাস সব কিছুই অ্যাভেলেবেল। আলিপুর জুতে আসাটা খুব সিম্পল। শিয়ালদা থেকে যেসব বন্ধুরা আসবেন তারা 260 কিংবা 230 নম্বর বাস ধরে সরাসরি চিড়িয়াখানার সামনে নামতে পারবেন। কাকদ্বীপ কিংবা ডায়মন্ড হারবার থেকে ধর্মতলাগামী যে কোনো বাসে চাপলে চিড়িয়াখানার সামনে নামতে পারবেন। চিড়িয়াখানায় প্রবেশের পর সম্মুখের এই গাইড ম্যাপটি আপনার বেশ কাজে লাগবে। এই ম্যাপটি দেখলেই আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন। তারপর বাম সাইড কিংবা ডান সাইড ধরে দেখা শুরু করুন। কোনো রকম গাইডের প্রয়োজন হয় না। আলিপুর চিড়িয়াখানার প্রবেশ মূল্য 50 রুপিস ফর অ্যাডাল্ট, আর 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য 20 টাকা পে করতে হয়। সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা যাচ্ছি পাখিদের রাজ্যে, নির্দিষ্ট করে বলা ভালো বকেদের ঘর সংসারে। 4 ধরনের বক এই এরিয়াতে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন কালো ছিটছিট ডানাযুক্ত বড় বড় যে বকগুলি দেখছেন এর নাম পেন্টেড স্টর্ক। আমাদের উপমহাদেশের অধিকাংশ দেশে এদের দেখতে পাওয়া যায়। এরা 2 থেকে 5টি ডিম পাড়ে। স্ত্রী এবং পুরুষ পাখি মিলে ডিমে তা দেয়, এটাই এদের বেশ বিশেষত্ব বলা চলে। এরপর গাছের ডালে যে বকটি বসে রয়েছে এর নাম সাদা কাস্তে বক। কাস্তের মতো বাঁকানো কালো ঠোঁট দেখলেই এদের চেনা যায়। আর এই দুটিকে বলা হয় রসি পেলিক্যান। ভারতবর্ষের পাঞ্জাব থেকে আসামে এদের দেখা মেলে। এখন কালো লম্বা ঠোঁটযুক্ত যে বকটি দেখা যাচ্ছে এর নাম খুন্তে বক। এদের ঠোঁটের অগ্রপ্রান্ত বেশ চ্যাপ্টা। ভারতীয় উপমহাদেশের জলাভূমিতে এদের দেখতে পাওয়া যায়। এখন হাতি, এলিফ্যান্ট। আপনারা জানেন ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় ঐতিহ্যবাহী পশু হলো হাতি। শীতের সকালে দুটো বিশালাকার হাতিকে এত কাছ থেকে দেখলেই কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে। উৎসুক মানুষের ভিড়ের সামনে এই হাতিটি সুর উঁচিয়ে কী যে বোঝাতে চাইছে কে জানে। বাড়ির বাচ্চাদের চিড়িয়াখানায় আনলেই এইসব দৃশ্য দেখলে শিশু মনে আনন্দের সীমা থাকে না। এখন টাইপস অফ ম্যাকাও। এই খাঁচার মধ্যে অনেক সংখ্যক ম্যাকাও পাখি সংরক্ষিত আছে। এত বড় বড় ম্যাকাও পাখি আমি
আগে কখনো দেখিনি। ম্যাকাও হলো একটি জনপ্রিয় ধরনের তোতা পাখি। এদের প্রাণবন্ত রং আর লম্বা লেজ আপনাকে মুগ্ধ করবে। এক একটি পাখি প্রায় 2.5 ফুট লম্বা হয়। আন্তর্জাতিক বাজারে এদের দাম প্রায় 1 থেকে 4 লাখ টাকা হয়। উত্তর ও মধ্য আমেরিকা এদের স্বাভাবিক বাসস্থান। এরা 50 থেকে 60 বছর বাঁচে। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখছি বিখ্যাত ঐতিহাসিক স্থান এশিয়াটিক লায়ন, অর্থাৎ সিংহের গুহা, বলতে পারেন সিংহের খাঁচা। শিবনাথ শাস্ত্রী মহাশয় একবার নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দের সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে চিড়িয়াখানায় পাঠান। সিংহ জগজ্জননী দেবী দুর্গার বাহন বলতে বলতে ঠাকুর রামকৃষ্ণদেব ভাব সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। এই খাঁচার মধ্যে রয়েছে সাদা বাঘ। জেব্রার মতো এদের গায়ের সাদা কালো দাগগুলো অপূর্ব। ভারতের মধ্যপ্রদেশ, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যের জঙ্গলে এদের দেখতে পাওয়া যায়। এই জাতের বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস। এরা বেশ হিংস্র প্রকৃতির হয়। এরপর চলে এলাম মেছো বিড়াল দেখতে। বিড়ালের থেকে বেশ বড়, গায়ে ডোরাকাটা দাগ। অনেকেই বিড়াল ভেবে ভুল করতে পারেন। এই মেছো বিড়াল আমাদের রাজ্য প্রাণী। প্রধানত মাছ খায়, নিশাচর, গাছে উঠতে পারদর্শী। জলাভূমি ঝোপঝাড়যুক্ত জঙ্গলে এরা বসবাস করে। ভারতবর্ষের সমস্ত জঙ্গলে এদের দেখতে পাওয়া যায়। 2008 সালে মেছো বিড়ালকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে IUCN। এদেরকে বাঘরোলও বলা হয়। এরপর দেখুন চিড়িয়াখানার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। সবসময় সবার ভাগ্যে জোটে না। সুন্দরবন এলাকার এই রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচেয়ে সুদর্শন বাঘ। এদের গর্জন 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। এদের গায়ের রং হলুদ থেকে কমলা রঙের হয়, আর খয়েরি থেকে কালো রঙের ডোরাকাটা দাগ দেখা যায়। এবার দেখুন আলিপুর চিড়িয়াখানার এবছরেই চালু হওয়া একটি অভিনব প্রচেষ্টা, ওয়াক ইন বার্ড এভিয়ারি। 60 মিটার লম্বা এবং 4 মিটার উঁচু কাঁচের তৈরি টানেলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের পাখিদের আচার আচরণ দেখতে কিন্তু দারুণ লাগবে। এই দেখুন জাতীয় পাখি ময়ূর, কি অপূর্ব রূপ, মাত্র 2 হাত দূরত্বে হেঁটে বেড়াচ্ছে। এখানে একটি ছোট পাত্রে একটা পাখি স্নান করছে। পাত্রে জল রাখা আছে, পাখিটি স্নান করছে। দেখুন কি অপূর্ব সিনারি। আর আরেকটি পাখি এখানে উড়ে এসে বসল। দারুণ। এই টানেলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে আমরা নিজেরাই যেন খাঁচার মধ্যে ঢুকে গেছি, আর পাখিগুলো অনেকটাই বিস্তীর্ণ এলাকাতে। এটি কিন্তু পুরুষ ময়ূর, কারণ স্ত্রী ময়ূরের লেজ হয় না। ভারতীয় ঐতিহ্যের গভীর ধর্মীয় ও পৌরাণিক সংযোগের কারণে 1963 সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি ঘোষণা করা হয়। এই হাঁস জাতীয় পাখিটি কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে লম্বা গলা এবং গোলাপি ঠোঁটের জন্য। এটি হলো ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজন। এরা পায়রার বৃহত্তম প্রজাতি। নিউগিনি সন্নিহিত দ্বীপাঞ্চলের ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে এদের দেখতে পাওয়া যায়। মাথার সাদা প্রান্তযুক্ত গাঢ় নীল রঙের ঝুঁটি দারুণ লাগে। অনেকেই এদের ময়ূর ভেবে গুলিয়ে ফেলে। এবার চলে এলাম জাগুয়ারের খাঁচার সামনে। এদের গায়ে চিতাবাঘের মতোই ছাপ থাকে। মেক্সিকো এবং আমেরিকার ভূখণ্ডে এদের দেখতে পাওয়া যায়। বানর, হরিণ, কচ্ছপ, কুমির প্রভৃতি এদের প্রধান খাদ্য। দেখতে চিতাবাঘের মতো হলেও এরা খুব বলিষ্ঠ এবং দীর্ঘাকার হয়। এরা সাঁতরে পারদর্শী হয়, সাঁতার কাটতে পারে এবং দক্ষ পর্বতারোহী। এবার দেখব ব্ল্যাক ভালচার। সম্পূর্ণ মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। এদের দেহ ধূসর কালো রঙের পালকে ঢাকা থাকে, কিন্তু মাথায় কোনো পালক থাকে না।
এরা বাসা তৈরি করতে পারে না, গুহা কিংবা বড় বড় পাথরের মাঝে ডিম পাড়ে। এবার যেটি দেখছেন, এই শকুন দুটিকে বলা হয় হুডেড ভালচার। কেনিয়া, উগান্ডা, সাহারা মরুভূমিতে এদের দেখা মেলে। প্রধানত বিভিন্ন ধরনের মৃতদেহ খায়। এই পাখি দুটি হলো গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, বাংলায় আমরা যাকে বলি ধনেশ পাখি। ভারতবর্ষ, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সুমাত্রায় এদের দেখতে পাওয়া যায়। এদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হলো লম্বা ঠোঁট, আর এদের প্রিয় খাদ্য ডুমুর। এগুলিকে বলা হয় ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। দক্ষিণ ব্রাজিল, প্যারাগুয়ে, ত্রিনিদাদে এদের দেখা মেলে। আর এই ইয়েলো প্যারট অর্থাৎ হলুদ রঙের টিয়াগুলো কিন্তু অপরূপ। প্রধানত এগুলি অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এই সবুজ টিয়া পাখিগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে। এখন তো গ্রাম বাংলাতেও টিয়া পাখি খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু আমরা ছোটবেলায় গ্রামের মাঠে ঘাটে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি উড়ে বেড়াতে দেখেছি, এই সবুজ টিয়া। প্রকৃতি তখন কতটা নির্মল ছিল। আর এখন এতই দূষণ যে গ্রাম বাংলাতেও টিয়া পাখির দেখতে পাওয়া যায় না। এটি নেকড়ের খাঁচা। বরফ যুগ থেকে টিকে থাকা এই প্রাণীটি তাদের বাস্তুসংস্থানের সর্বোচ্চ স্তরের খাদক। এটি গন্ডারের এরিয়া। এই সুবিশাল প্রান্তরটি এই গন্ডারের বিচরণ ক্ষেত্র। সদ্য গন্ডারটির খড়গ মনে হয় অপারেশন করা হয়েছে, কারণ কাটা দেখছি। গন্ডার হলো এই গ্রহের বৃহত্তম তৃণভোজী প্রাণী। ভারতবর্ষের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্যে এই বৃহৎ প্রাণীটি দেখতে পাওয়া যায়। এদের চামড়া খুব মোটা এবং অনেকগুলো খাঁজযুক্ত। চোরা শিকারীরাই এদের প্রধান টার্গেট বলা চলে, অর্থাৎ চোরা শিকারীদের উৎপাতে এদের সংখ্যা খুব কমে যাচ্ছে। এখানে দুটো লেমুর বসে রয়েছে, এদের বলা হয় রিং টেলড লেমুর। এদের লম্বা লেজে সাদা কালো রঙের রিং রয়েছে। বেসিক্যালি এরা পার্বত্য অরণ্যে বসবাস করে। গাছের রস, ফুল, পতঙ্গদের ডিম, ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণী এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। এই এরিয়াতে অনেকগুলি জেব্রা রয়েছে। আফ্রিকায় দক্ষিণ সাহারার তৃণভূমিতে এদের দেখা মেলে। এদের স্বাভাবিক বাসস্থল বলা চলে। দলে দলে জঙ্গলের জলাশয়যুক্ত এলাকায় এরা থাকতে ভালোবাসে, প্রধানত ঘাস খায়, আর এরা কিন্তু তৃণভোজী প্রাণী। এবার আমরা চলে এসেছি আমার খুব পছন্দের প্রাণী জিরাফ দেখতে। এরা ওয়াইল্ড অ্যানিম্যাল। জঙ্গলের বিশেষ বিশেষ জায়গায় এরা দল বেঁধে চলাফেরা করে। এদের গায়ে আঁকাবাঁকা দাগ রয়েছে, তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনোই একই রকম হয় না। এরা নিরীহ স্বভাবের প্রাণী। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এদের গলার আওয়াজ 20 হার্টজের কম। কি বললাম? এদের গলার আওয়াজ 20 হার্টজের কম, তাই এদের আওয়াজ মানুষ শুনতে পায় না। এই দুটিকে বলা হয় কাকর হরিণ। এরা ঘাস ও কচি ডালপালা খেতে খুব ভালোবাসে। খুব লাজুক প্রকৃতির হয় এই হরিণগুলি। এটি মালায়ান টাপির। দক্ষিণ থাইল্যান্ড, মায়ানমার ও সুমাত্রা দ্বীপে এদের দেখতে পাওয়া যায়। এদের সামনে এবং পিছনের অংশগুলো কালো। দেখুন, এদের সামনের দিকে এবং পিছনের পায়ের দিকের অংশ কালো আর মধ্যভাগ সাদা। এদের নাক এবং ঠোঁটের উপরের অংশটি বেশ প্রসারিত, সুরের মতো মনে হয়, কিন্তু এরা বিপন্ন প্রাণী। চিড়িয়াখানায় এলে আপনি প্রচুর রকমের হরিণ দেখতে পাবেন। দেখুন, এই ছোট্ট ছোট হরিণগুলো কি সুন্দর দেখতে লাগছে। এই দুটি হলো চিতল হরিণ। চিড়িয়াখানায় এলে প্রচুর হরিণ দেখতে পাওয়া যায়। এই চিতল হরিণের শরীরের উপরের অংশে সাদা সাদা দাগ থাকে, তাই এদের স্পটেড ডিয়ার বলে। পুরুষ হরিণদের কিন্তু শিং থাকে। এই এরিয়াটা সম্বর হরিণের এরিয়া। এটি আমাদের পড়শি রাজ্য উড়িষ্যার রাজ্য প্রাণী। কি বললাম? এই সম্বর হরিণগুলো আমাদের পড়শি রাজ্য উড়িষ্যার রাজ্য প্রাণী। এরা নিশাচর হয়, দক্ষ সাঁতারু হয়।
পুরুষ হরিণের 3-4টি শাখা প্রশাখাযুক্ত শিং রয়েছে দেখুন। আর এই অদ্ভুত প্রাণীটি কিন্তু বেশ সুন্দর। এদের নাম আলপাকা। এটি দক্ষিণ আমেরিকার উট শ্রেণীর একটি স্তন্যপায়ী প্রাণী। উটের মতোই ভালো হজমের জন্য এদের 3টি কক্ষ বিশিষ্ট পাকস্থলী থাকে। আর এই পাখিগুলো কি অপূর্ব। এখানে দুটো ক্যাঙ্গারু দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়, কারণ অস্ট্রেলিয়ার দ্বীপপুঞ্জগুলোতে প্রচুর সংখ্যায় ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায়। এরা স্তন্যপায়ী প্রাণী, পেটের থলিতে বাচ্চাগুলো রাখতে পারে। পিছনের দুটি পায়ের উপর ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। আর এখানে দুটি কুমির শুয়ে রোদ পোহাচ্ছে, একটুও নড়ছে না, একদম নিশ্চুপ রয়েছে, কিন্তু শিকার সামনে পেলে প্রচণ্ড ক্ষিপ্র হয়ে ওঠে। এটি সরীসৃপ ভবন। এর মধ্যে প্রচুর রকমের সাপ সংরক্ষণ করে রাখা আছে, কিংকোবরা, গোখরো, রক পাইথন প্রচুর। সুপ্রিয় দর্শক, আমাদের চিড়িয়াখানা ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, 1 ডিসেম্বর চিড়িয়াখানা কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছেন প্রতি বৃহস্পতিবার আলিপুর জু বন্ধ থাকবে। যদি কোনো রকম হলিডে পড়ে বৃহস্পতিবার তাহলে খোলা থাকবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।